কেন্দ্রীয় মন্ত্রী তিনি একটা বিস্ফোরক দাবি করে ফেললেন। মনিময় যদি একদম এই বিস্ফোরক দাবি তো মারাত্মক। কিছুক্ষণ আগেও আমরা এই বিস্ফোরক দাবিটা শুনিয়েছি আপনাদেরকে, আরো একবার জানাই আপনাদের, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর যা বলছেন তা মারাত্মক। অনুপ্রবেশকারীদের ধরে ডিটেনশন ক্যাম্পে, বাংলাদেশি রোহিঙ্গাদের ফিরে যেতেই হবে, এসআইআর লাগু হলে ধরপাকড়, ডিটেনশন। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবেন? ক্ষমতা আছে? প্রশ্ন তুলছেন তিনি। বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে এভাবেই শান্তনু ঠাকুরের মারাত্মক এক প্রসঙ্গ সামনে চলে এসছে। এখন এ বিষয়ে বলতে গেলে পরে রাজনৈতিক প্রতিক্রিয়া এসছে, তবে তার আগে একবার শুনিয়ে রাখি আপনাদেরকে আজকের এই মন্তব্য শান্তনু ঠাকুরের। শুনুন। এই যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা তো ফিরে যেতেই হবে, 1 কোটির উপরে লোক বাদ যাবে। এসআইআর চালু হলে ধরপাকড় হবে, ধরপাকড় হওয়া মানে ডিটেনশন, একদম সোজা। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? এই যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা তো ফিরে যেতেই হবে, 1 কোটির উপরে লোক বাদ যাবে। এসআইআর চালু হলে ধরপাকড় হবে, ধরপাকড় হওয়া মানে ডিটেনশন, একদম সোজা। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? মারাত্মক কথা, মারাত্মক অভিযোগ, মারাত্মক সরাসরি প্রশ্ন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী। জ্যোতির্ময় চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, একটা অভিযোগ উঠেছে এসআইআরকে কেন্দ্র করে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, আমি যদি শুধু পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলি, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় নাকি পকেট রাজনীতি চলছে। এইরকম একটা অভিযোগ বিভিন্ন সময় আমরা দেখছি রাজনীতিবিদদেরই একাংশ করছেন। এই যেমন যে মন্ত্রীর বক্তব্য আমরা দেখালাম, মতুয়া ভোট ব্যাংক এই জায়গাটা, বা শান্তনু ঠাকুর নিজেও অনেকবার বলেছেন যে মতুয়া ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, এবং তিনি বারবার আশ্বস্ত করেছেন যে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। আবার বলবো, এর আগে বহুবার বলেছি এসআইআর নাগরিকত্ব দেওয়ার কোনো বিষয় নয়, কিন্তু তারপরেও কোথাও যেন জুড়ে যাচ্ছে বিষয়টি। পাশাপাশি শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী, তার এই প্রতিক্রিয়া, তার এই বক্তব্য, তার এই সরাসরি চ্যালেঞ্জ, একে কিভাবে দেখছে মতুয়াগণ? দেখো, তোমাকে প্রথমেই বললি, দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ এসেছিলেন। গতকালই শান্তনু ঠাকুর লন্ডন সফর থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি তিনি প্রশ্ন করেন, মমতা ব্যানার্জি কেন ঠাকুরবাড়ি পর্যন্ত গেলেন না? কারণ তিনি মতুয়াদের অপমান করেছিলেন, গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরকে অপমান করেছিলেন, এবং মতুয়াদের জন্য তিনি সত্যিকারের কোনো উন্নয়ন প্যাকেজ তিনি আনেননি। সে কারণে তিনি ঠাকুরবাড়িতে না গিয়ে তিনি ফিরে গেলেন, এমন দাবিও কিন্তু শান্তনু ঠাকুর করলেন। পাশাপাশি এসআইআর নিয়ে তিনি কিন্তু স্পষ্ট বললেন যে এই মতুয়ারা তাদের সঙ্গে নেই, তৃণমূলের সঙ্গে নেই, এবং যারা তাদের সঙ্গে ছিল তারা কিন্তু এখন এসআইআর আতঙ্কে অনেকেই দেশ ছেড়ে চলে যাচ্ছে। অর্থাৎ তিনি কিন্তু রোহিঙ্গাদের মেনশন করছে, এবং তিনি দাবি করলেন যে এরাই হচ্ছে মুখ্যমন্ত্রীর সম্পদ, তারা চলে গেলে উনি এই কারণেই উনি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। তিনি মতুয়াদের পাশে ছিলেন না, এবং এসআইআর হলে যদি রোহিঙ্গা বা যারা উদ্বাস্তু অনুপ্রবেশকারী বিশেষ করে তারা ডিটেনশন ক্যাম্পে জায়গা হবে, সে কারণেই তারা চলে যাচ্ছে, এমনটাও কিন্তু তিনি কালকে দাবি করেছেন। আর তার এই বক্তব্য নিয়ে কিন্তু যথেষ্ট রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। জ্যোতির্ময়, এতদিন মমতাবালা ঠাকুর ভার্সেস শান্তনু ঠাকুর এইরকম একটা প্রজেকশনে লড়াই চলেছে, আমরা যেটা এর আগেও দেখেছি, তাই তো মনে হয়? এইবার বোধহয় প্রথমবার এরকম আরো একটা আবহ জুড়ে যাচ্ছে এসআইআর, তারপর কি হবে? এখানে সেই সিএ লাইন দেওয়া, সিএ ফর্ম তোলা, নাগরিকত্ব ইত্যাদি ইস্যুগুলো ঢুকে যাচ্ছে। একদম একদম মারাত্মক কিছু অভিযোগও কিন্তু সামনে এসছে। মতুয়া সমাজ, যাদের জন্য সবাই গলা ফাটাচ্ছেন, তারা আশ্বস্ত তো? দেখো, একদম শান্তনু ঠাকুর যে ওদের মতুয়া মহাসংঘের ফর্ম ফিল আপের জন্য বা সার্টিফিকেট নেওয়ার জন্য 100 টাকা করে নেয়, মমতা ব্যানার্জি বনগাঁ এসে কিন্তু সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলে গিয়েছেন। আর শান্তনু ঠাকুর লন্ডন থেকে ফিরেই তিনি কিন্তু দাবি করলেন যে একটি সংগঠন চালাতে গেলে তাদের যে কর্মচারী আছে তাদের মাইনে দিতে হয়, সরকারি কোনো দপ্তর চালাতে গেলেও মাইনে দিতে হয়, তাদের সেই টাকাটা মতুয়া মহাসংঘ কোথার থেকে দেবে, তিনি কিন্তু প্রশ্ন তুললেন। পাশাপাশি তিনি আরো কিন্তু বললেন যে মুখ্যমন্ত্রী মতুয়াদের জন্য তিনি যে কি করেছেন, কি করেননি, এবং আগামীতে কি করবেন তার কথা কিন্তু তিনি কোনো কিছুই বলেনি। আর বিশেষ করে দেখো, এসআইআর ইস্যুতে একদিকে মমতা ঠাকুর তিনি ধর্ণা আন্দোলন করেছেন, আরেকদিকে শান্তনু ঠাকুর তিনি কিন্তু দাবি করেছিলেন যদি এসআইআর এ কারোর নাম বাদ যায় তাহলে সিএ এর মাধ্যমে কিন্তু তাদের নাম তোলার ব্যবস্থা করা হবে। আর এটা নিয়েও কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছিল। দেখো, সিএএ ইস্যুতে মতুয়া কিন্তু বিভ্রান্ত, যারা উদ্বাস্তু আছে তারা ভাবছেন যে তাদের যদি এসআইআর থেকে নাম বাদ যায় তাহলে তারা
তারা সিএতে অ্যাপ্লাই করবে কিনা, আর সিএতে কিভাবে অ্যাপ্লাই করা হবে সেখানে কেন্দ্র সরকারের এই আইনকে নিয়ে বিজেপির বিভিন্ন জায়গায় ক্যাম্প চলেছে। সেই ক্যাম্পে গিয়ে অনেকে ফর্ম ফিল আপ করেছে, তৃণমূল আবার বিরোধিতা করেছে। এই ফর্ম ফিল আপ করলে তৃণমূলের বক্তব্য, তৃণমূল নেতারা বলছেন যে তাহলে আপনি বেনাগরিক হয়ে যাবেন, আপনি ভোট। সরগরম থাকবে অন্তত মতুয়াগড়, সেটা বোঝাই যাচ্ছে। জ্যোতির্ময়, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম জ্যোতির্ময় চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি সরাসরি, এবং এই বিষয়ে খুব স্বাভাবিকভাবে কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া এসেছে। একদম এক এক করে শুনে নেওয়ার চেষ্টা করতে শুনুন। শান্তনু ঠাকুর যেটা বলছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ উনি নিজের জাতির ধ্বংসের কথা বলছেন। সব থেকে বিপদে যারা পড়তে চলেছেন তারা হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষ। তার মানে তিনি কি চান তার রাজনৈতিক স্বার্থে মতুয়াদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে? আপনারা তথ্যভিত্তিক যদি পরিসংখ্যান দেখেন তাহলে দেখতে পাবেন সব থেকে বেশি এনুমারেশন ফর্ম, মানে সব থেকে কম এনুমারেশন ফর্ম জমা পড়েছে মতুয়াগড়ে, অর্থাৎ বনগাঁতে। সেই ব্যাপারে ওনাদের উদ্যোগ কি? সব থেকে বেশি উন্নতি যিনি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যখন বড়মা জীবিত ছিলেন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে আজকে ঠাকুরনগরের যে মন্দির সহ সমস্ত কিছু দেখছেন তার উন্নতি প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল। এই শান্তনু ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মতুয়া ধর্ম দর্শন, সেই ধর্ম দর্শনকে নিজের রাজনৈতিক স্বার্থে বিক্রি করে দিচ্ছেন বিজেপি আর এস এর হাতে। রাজনৈতিক স্টেটমেন্ট। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের অতিথি বিশ্বজিৎ দাস, অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। বিশ্বজিৎ দাকে স্বাগত জানাবো এবং জানার চেষ্টা করবো। বিশ্বজিৎ দা, এই যে যেটা চলছে, কিছুক্ষণ আগে আমি জ্যোতির্ময়ের কাছে যে প্রশ্নটা রেখেছিলাম, যেটা চলছে, অনেকে বলছেন এইভাবেই নাকি এসআইআর এর পরে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পকেট রাজনীতি চলছে, যার ফায়দা কেউ কেউ নেওয়ার চেষ্টা করছে। সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীকে জানাচ্ছেন। কিভাবে দেখছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর? দেখো মণিময়, দেবাদতী যেহেতু বলেছিল যে পশ্চিমবঙ্গ নিয়েই আমরা থাকবো, কথা বলবো, তাই আমি আর বললাম না যে শান্তনু ঠাকুর এটা হেমন্ত বিশ্ব শর্মাকে শোনাচ্ছে কিনা বা মিজোরামের মুখ্যমন্ত্রীকে শোনাচ্ছে কিনা, কারণ বিজেপির স্ট্যান্ড তো বিভিন্ন ক্ষেত্রে আলাদা। তোমাদের মনে থাকবে যে অমিত শাহ একবার বলেছিলেন ক্রোনোলজি সঞ্জয়, অর্থাৎ সিএ এর পর এনআরসি হবে, তার মাঝখানে এসআইআর ঢুকে গেল। অর্থাৎ এসআইআর এ যাদের জমা পড়ছে না, নাম বাদ যাচ্ছে, এগুলো নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। এখন নতুন করে একটা আতঙ্ক যে তৈরি করছে রাজনৈতিক দলগুলো, সেখানে মতুয়াদের কাছে নতুন আতঙ্কের নাম ডিটেনশন ক্যাম্প। উদাহরণ দেখাতে পারে আসামের কথা, কারণ আসামে তারা বারবার বলছিল রোহিঙ্গাদের কথা, অনুপ্রবেশকারী মুসলমানদের কথা। আসামে কিন্তু 12 লক্ষ হিন্দু তারা ডিটেনশন ক্যাম্পে আছে। সেই কারণে আসামে এসআইআর করার সাহস বা দুঃসাহস ইলেকশন কমিশন বা কেন্দ্রীয় সরকার দেখালো না। এখন এই মুহূর্তে পরিস্থিতিটা পশ্চিমবঙ্গের এমন যে মতুয়াদেরকে নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, সেই রাজনীতিতে যদি ডিটেনশন ক্যাম্প চলে আসে তাহলে তার ফায়দা কিন্তু বিজেপি পাবে না। তার কারণ যে আতঙ্কটা তৈরি হলো, দেখো যদি গোড়ায় কথা ভাবো যে মমতা ব্যানার্জির ক্ষমতা আছে কিনা, মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে কিনা, এগুলো পরের কথা। এটা বারবার তো প্রশ্ন তোলা হচ্ছে যে এইমাত্র শান্তনু ঠাকুরের যে বাইট দেখালে সেখানে বললেন প্রায় 1 কোটির মতো অনুপ্রবেশকারী আমাদের এ রাজ্যে আছে। সংখ্যাটা জানি না, যে ঘুরপথে এনআরসি চালু করার একটা কৌশল নেওয়া হচ্ছে, মানে এটা প্রমাণিত আর কি। তাহলে পরে এই হুমকির পর কি মনে হয়? হ্যাঁ দেখো, হুমকির পরে যেটা আমি বলতে চাইছিলাম যে উনি যে বারবার বলছেন যে এতজন আছেন, এতজন এলেন কি করে, দায়টা কে নেবে? আমি ধরে নিলাম যে নকল কাগজপত্র বা ডকুমেন্টস তৈরি হয়েছে, কিন্তু তারা তো গুটি গুটি পায়ে একদিনে আসেননি, দায়টা তো নিতে হবে। এটা তো মেনে নেওয়ার কারণ নেই যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বা হেমন্ত বিশ্ব শর্মা এরা বর্ডারে গিয়ে দাঁড়িয়ে থাকে, বর্ডার পাহারা দেয়। বর্ডার কাদের পাহারা দেওয়ার দায়িত্ব? 1 2 না, 1 কোটি অনুপ্রবেশকারী যদি ঢুকে যায় এখানে, তাহলে ডেমোগ্রাফি নষ্ট হবে। এটা তো সত্যি, আমার আপনার আমাদের সবার ডেমোগ্রাফি নষ্ট হবে, কিন্তু সেটার জন্য দায়টা কাকে নিতে হবে? কাদের উপর ব্যবস্থা নেওয়া উচিত? যারা দিনের পর দিন এই 1 কোটি মানুষকে ঢুকতে দিল, সেটা যেমন অন্যায়, তারপরে কাগজ তৈরি করে যারা থাকতে দিল সেটাও অন্যায়। আমরা তো শুরু করছি কাগজ তৈরি করা নিয়ে,
আমরা যারা ঢুকে আমরা সেটা নিয়ে ভাবছি না। বিশ্বজিৎ দা, আপনার ইঙ্গিতটা কি এইরকম তাহলে ধরে নেব আমরা যে বিজেপি নেতা দাবি করলেন যে 1 কোটির কিছু বেশি মানুষ বাদ যাবে, যাদের নাম বাদ যাবে, তাহলে তিনি জানতেন যে ওই 1 কোটি মানুষ কারা কারা যারা ঢুকেছেন? অবশ্যই জানতেন, তা না হলে তাদের ভারত কেন্দ্রীয় সরকারের বিএসএফ তো পাহারা দেয়, বিএসএফ তো অনেক দায়িত্বশীল, তাহলে তারা কিছু করতে পারেনি, স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা। এবং সে ব্যর্থতার কথা আজকে ভারতবাসী হিসাবে আমি আপনি সবাই জানি যে পেহেলগাঁওতে কারা এই হত্যাকাণ্ড ঘটালো তাদেরকে ধরা গেল না, তার পরিবর্তে পাকিস্তানে আক্রমণ করা হলো। প্রত্যেকটা রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারের সঙ্গে ছিল এবং তার পরবর্তীকালে দিল্লির ঘটনা ঘটলো। ইন্টেলিজেন্স মানে জিরো। বিএসএফ যদি 1 কোটি ঢোকে বা 1.5 কোটি যাই বলুক না কেন, কারণ আমার যা ধারণা যে বিজেপি নেতাদের কাছে বা কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে পরিসংখ্যান আছে, তারা জানে তাদের কি ইন্টেলিজেন্স, যে ইন্টেলিজেন্স দিল্লি বিস্ফোরণ ধরতে পারে না কিন্তু কত কোটি মানুষ আছে বুঝতে পারে। সুতরাং তারা কি করে জানলো, দায় তাদের নিতেই হবে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রক, বিএসএফ, এই যে এতদিন ধরে 1 কোটি মানুষ ঢুকলো, আপনি ভাবুন, 1 জন 2 জন 5 জন 15 জন 20 জন নয়। সুতরাং এই দায়টা নিতে হবে। এবং এসআইআর তো আমরা সবাই চাই যে স্বচ্ছ একটা ভোটার তালিকা তৈরি হোক, একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, তারা পরবর্তীকালে ভোট দিয়ে সরকার নির্বাচন করুক। তাহলে এই নৈতিক দায়িত্ব আজকে কেন্দ্রীয় সরকারের শান্তনু ঠাকুরেরই তো মন্ত্রী হওয়ার নেই, উনি তো মূর্খের স্বর্গে বাস করছেন। তিনি যাদের ভোটে জিতেছেন আজকে তাদের ভিতর থেকে 1 কোটি মানুষ চলে যাচ্ছে। সুতরাং তার নৈতিক অধিকার কি আছে মন্ত্রী থাকার, আপনি বলুন তো? একদম। বিশ্বজিৎ দা, আমি একটু বিরত করব আপনাকে। সুজিত বসু তার একটা প্রতিক্রিয়া পেয়েছি, আমরা একটু দেখাতে চাইবো কি বলেছেন উনি, দেখুন। অনেকে অনেক কথাই বলে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বর্ডারটা কারা দেখে? বর্ডারটা তো তৃণমূল দেখে না। বর্ডারটা দেখে হচ্ছে বিএসএফ দেখে। বিএসএফ এর দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা দেখুক না। হ্যাঁ, মানে অনুপ্রবেশ হলে পরে ডেফিনেটলি কেন্দ্রের তো দায়ভার থাকে, কিন্তু আমার রাজ্যে যখন এই 2-3 বছর, আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম একজন সিপিএম এর পঞ্চায়েত প্রধানের সদস্য একজন, তিনি বলছিলেন যে 2-3 বছর ধরে হঠাৎ করে মহল্লাগুলো গজিয়ে উঠেছে, সেখানে এত বাংলাদেশি এসছে, এখন সেই দায়ভারটা তাহলে কাকে নিতে হবে প্রশ্ন থাকে।